আওয়ামী লীগের যে একটা বিশাল শ্রেণী আছে, ভারত আছে, তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা সহানুভূতিশীল। নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি তিনি। আমি আপনাদেরকে বলেছি বর্তমানে যা চলছে এটা হচ্ছে স্টেট স্পন্সর্ড টেররিজম। এখানে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এ থেকে অব্যাহতি পাবেন না, কারণ এটা স্টেট। এখন বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ চলে যাবার পর, আত্মগোপনে চলে যাবার পর, শেখ হাসিনা দেশান্তরী হবার পর বিএনপি মোটামুটি উঠে বসেছে তারা যে এখন মাঠ ফাঁকা, এখন গোল। রাজাকারের বাচ্চারা তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা, এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা। যে ভার্সন যেটা এই টোটাল ভার্সনটা হলো এন্টি বাংলাদেশ যারা, এন্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। আওয়ামী লীগের যে একটা বিশাল শ্রেণী আছে, ভারত আছে, তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা সহানুভূতিশীল। নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি তিনি চেষ্টা করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন এবং লোক নিয়োগ করেছেন। সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন, এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভ্রান্ত হতে পারেন, দিল্লিতে শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হতে পারেন, তারপর যাকে বলা নরেন্দ্র মোদী বিভ্রান্ত হতে পারেন। কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন, এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান, পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান, চীনের আধিপত্য এই অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান, এই প্ল্যানটিকে আরো মোবিলাইজ করার জন্য, ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগের সরকারের উপর সমস্ত দায় চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে। আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে। এই বন্ধু তারা ছাত্রদেরকে পায়, তাহলে তারা ছাত্রদেরকেই প্যাট্রন করবে। শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দিবেন, আপনি ফাজলাম করতে পারবেন না, শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে। যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। তারা যখন কোনো একটা প্রকল্প ধরে 1973-তে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি। অনেক আগে 2022-23 সনে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে একটা খুব কথাবার্তা হচ্ছিল আমেরিকান এই পলিসি নিয়ে। আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয় সেগুলো সামহাও আমার একটা কানে চলে এসেছিল। এটা 2021 বা 22 সনের দিকে হতে পারে, আমার এই এক্সাক্টলি মনে নেই। আমি বললাম, তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জানেন এই ঘটনা, শেখ হাসিনার কাছে এই প্রস্তাবগুলো এসেছে, তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে 2 পয়সার পাত্তা দেননি। তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে, আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো এগ্রি করবেন। তো তিনি যে জবাব দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো আমার এখানে অপাঙ্ক্তি, আমি বলবো না, বাট আমার যেটা দায়িত্ব আমি কিন্তু সেই কথাগুলো তাকে বলেছিলাম। সিমিলারলি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও যে ত্রুটিগুলো ছিল সেটাও বলেছিলাম। এবং জুলাই মাসে যেটা হলো, অর্থাৎ ঠিক বিএনপির হাইকমান্ডকে আরো একটি বিষয় বলেছিলাম যে আমেরিকা বিএনপির ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। তারা মনে করছে যে বিএনপি এখন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকাকে কনভিন্স করতে যাচ্ছে। আমেরিকাটা পছন্দ করছে না, আমেরিকা বিএনপির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাচ্ছে এবং এই কথাটি মিস্টার পিটার ডি হাস্ট নিজে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি আবার আমাকে বলেছেন, আমি আবার বিএনপি হাইকমান্ডকে এই কথাগুলো বলেছিলাম। কিন্তু সেই কাজগুলো তারা ওইভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারেননি। তারা বরং যাকে বলা হয় অনেকটা নির্ভর ছিলেন, ভাবে সবকিছু। আমরা এখন দূতাবাসে অমুকে পাঠাচ্ছে, অমুকে যাচ্ছে, ভারতের সঙ্গে অমুকে যোগাযোগ করছি, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো না ভারতকে খুশি করতে পেরেছে, না আমেরিকাকে খুশি করতে পেরেছে। ফলে ভারত, আমেরিকা, চীন এই 3টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র 3টি অ্যাঙ্গেলে থেকে তারা আমাদের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, সরকার, এদের সঙ্গে
খেলার ফলেই কিন্তু, এবং এখানে তারা জাতিসংঘ এবং ইউ এদেরকে ব্যবহার করেছে এই আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত পরে সবকিছু একেবারে ভেবা চাকা খাওয়ানোর মতো অবস্থায় নিয়ে গেছে। আজকের যে বিশৃঙ্খল অবস্থা, এই বিশৃঙ্খল অবস্থার পেছনে এই কূটনৈতিক যে বিপর্যয়, সেটি কেবলমাত্র আওয়ামী লীগের নয়, বিএনপির, সেটি জামাতের, অন্য সব দলেরই বিপর্যয় রয়েছে। তারা কেউ কনক্রিট বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কারোর সঙ্গে সফলতা অর্জন করতে পারেনি, এমনকি পাকিস্তানের সঙ্গেও নয়। আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই যে আগের অবস্থা, এটি আসছে এর চেয়ে জটিল হয়ে গেছে। আপনি চিন্তা করুন প্রতিটি জিনিস কিভাবে কন্ট্রাস্ট করছে। আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বাড়িয়ে দিয়েছেন, পাকিস্তানের বাহিনী যৌথ মহড়া করছেন। আবার আপনি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আর ইরানিদেরকে বাংলাদেশে এনে সেখানে চিকিৎসা ব্যবস্থা করতে চাচ্ছেন। তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার চীনে গিয়ে চীনের একটি শহরের বেশ কয়েকটি হাসপাতালকে ডেডিকেট করে দিচ্ছেন বাংলাদেশিদের জন্য। এই যে সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ এবং তারা যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে পারছে না, এটি স্পষ্ট। আগামীতে যারা কিংস পার্টি গঠন করবেন বা করছেন, তারা এই জায়গাতে এখনো শিশু রয়ে গেছেন, ইনফ্যান্ট। তারা শুরুই করেননি। বিএনপি যাকে বলা হয় আমেরিকা, চীন, ভারত, এই কোনো রাষ্ট্রের সঙ্গে আশ্বস্ত তাদেরকে করার মতো, তাদের সঙ্গে বন্ধুত্ব করার মতো বা তাদের সহযোগিতা পাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারেনি। আমার কিছুই করেনি, নাথিং। তারা মনে করছে যে আমরা যেহেতু জামাত, পাকিস্তান এমনি আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু পাকিস্তানের সঙ্গে জামাতের ওইরকম বা আইএসআইয়ের ওইরকম কোনো সম্পর্ক যদি হতো, আপনারা মাঠে অনেক কিছু দেখতে পারতেন। সেটা এখন পর্যন্ত হয়নি। ফলে সব কিছু মিলিয়ে আমরা আন্তর্জাতিক যে কূটকৌশল, আন্তর্জাতিক যে খেলাধুলা, সেই খেলাধুলার খপ্পরে পড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন যাকে বলা হয় একরোখা, জেদি, পাগলাটে, খ্যাপাটে প্রেসিডেন্ট যখন সেন্ট মার্টিন নিয়ে খেলবেন, রোহিঙ্গাদেরকে নিয়ে খেলবেন, আরাকান আর্মিকে নিয়ে খেলবেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলবেন, আর সেই খেলা মোকাবেলা করার জন্য যদি আমাদের কূটনীতি না থাকে, মিলিটারি পাওয়ার না থাকে, অর্থনীতি না থাকে, রাজনৈতিক ঐক্য না থাকে এবং বিভেদ, বিসংবাদ, মারা। এখন বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই। তো আওয়ামী লীগ চলে যাবার পর, আত্মগোপনে চলে যাবার পর, শেখ হাসিনা দেশান্তরী হবার পর বিএনপি মোটামুটি উঠে বসেছে তারা, যে এখন মাঠ ফাঁকা, এখন গোল দিয়ে দিবে, তারা ক্ষমতায় চলে যাবে। কিন্তু আমি বলছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। কিন্তু সেটা কিভাবে? আপনি কয়েকদিন আগের হিসাবে আসেন, যে যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন কিন্তু বিএনপি ক্ষমতার পাশাপাশি থাকতে পারত, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা অভাব বলেন অথবা তাদের কৃতজ্ঞতা বোধের কারণে হোক, তারা পিছিয়ে গেছে। অথচ তারা কিন্তু শক্ত অবস্থান নিতে পারত সরকারি, কিন্তু যখন সেটা বুঝেছে তখন চলে। তো তারপরে তারা যেটা সিদ্ধান্ত নিল যে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে, আওয়ামী লীগ নাই, ফাঁকা মাঠে গোল দিয়ে দাও। কিন্তু যতই দিন যাচ্ছে খেলার ফরম্যাট কিন্তু বদলাইতেছে এবং বিএনপি প্রতিযোগিতা থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে। প্রথম সমস্যা, তাদের দলের লোকেরা চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন কিছুতে ব্যস্ত এবং তারেক জিয়া বিভিন্ন ভাবে এদেরকে দমানোর চেষ্টা করছেন, কিন্তু এটা এই দিকে টানেন তো ওই দিকে ছুটে যায়, এইরকম ব্যাপার। এখন এইটা ছাড়াও যদিও বিএনপির একটা বড় ভোট ব্যাংক রয়েছে, কিন্তু তার রয়েছে সাংগঠনিক দুর্বলতা। বিগত 16 বছরে আওয়ামী লীগ তাকে দাঁড়াইতে দেয় নাই, মনে একদম কোমর ভাঙ্গা। এখন তারেক জিয়া চাঁদাবাজি ঠেকাবেন, দখলবাজ ঠেকাবেন, নাকি দলকে সুন্দরভাবে গড়ে তুলবেন? কোনো দিকে কিছু হচ্ছে না আসলে। এবং দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলের কোনো নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, দলের ভিতরে কোনো সংস্কার নাই। ওই পুরান পাপীরাই, তারাই মাথা চালা দিচ্ছে, তারাই বক বক করছে, মানুষ শুনুক, বিশ্বাস করুক আর নাই করুক। এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু এদিকে আবার জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছে। কিভাবে পড়ছে? ছাত্রদের নতুন একটা দল হচ্ছে, এখন বিএনপির মাথা খারাপ, কারণ এই বিএনপির ভোটই কিন্তু এরা টানবে, আওয়ামী লীগের ভোট কিন্তু এরা টানবে না। এখন নতুন একটা ভোটার আছে, একটা বিশাল জনগোষ্ঠী তারা। এখন বিএনপি বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও সেটা কিন্তু 16 বছরের আগের হিসাব, নতুন হিসাবে সেই ভোট নাও থাকতে পারে। প্লাস জামাত ইসলাম, ইসলামী দলগুলো, নতুন প্রজন্ম, এরা সবাই যদি এক হয়ে যায় তাহলে বিএনপি তলানিতে চলে যেতে পারে।
এখন বিএনপির যতই বিপদ বাড়ুক, আওয়ামী লীগের ততই কিন্তু সম্ভাবনা বাড়ুক। কারণ ভোটের হিসাব হচ্ছে অন্যরকম। বাংলাদেশের রাজনীতিতে ভোটের হিসাব হচ্ছে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, এবং অ্যান্টি আওয়ামী লীগ যে ভোট সেটা ভাগ হয়, কিন্তু আওয়ামী লীগের ভোট খুব একটা ভাগ হয় না। এখন ধরেন সনাতন ধর্ম, হিন্দু লোক অনেক একটা বড় ভোট ব্যাংক, তারা হিন্দু লোকরা কি আপনি জামাতের সামনে ভোট দিতে যাবে? বিএনপিকে ভোট দিতে যাবে? খুবই রেয়ার। সে আওয়ামী লীগকে দেবে কলা গাছ দ্বারা কলা গাছই দেবে। এখন বিএনপি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, অনেকে মনে করছেন এইবার যদি বিএনপি ধরা খায়, এবং ধরা খাওয়ার সম্ভাবনা আছে, সেখানে যদি জামাতে ইসলাম, ইসলামী জোট, ছাত্ররা মিলে তারা যদি একটা স্ট্যাপ দেয়, তাহলে বিএনপি পিছিয়ে পড়বে ক্ষমতার দৌড়ে, এবং এর পরের টার্মে ডেফিনেটলি আওয়ামী লীগ ইন করবে এবং বিএনপির আগে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ। এটা মোটামুটি নিশ্চিত। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন, আজকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আমি আপনাদেরকে বলেছি বর্তমানে যা চলছে এটা হচ্ছে স্টেট স্পন্সর্ড টেররিজম। এখানে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এ থেকে অব্যাহতি পাবেন না, কারণ এটা স্টেট স্পন্সর্ড টেররিজম যা চলছে বাংলাদেশে। প্রথমে আপনারা বলতে পারেন যে স্বাধীনতার নামে তারা যে কাজগুলো করেছে তার ভিতরে পুলিশ হত্যা ছাড়াও অনেক নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। আসিফ নজরুল উনি 8ই অগস্ট পর্যন্ত পুলিশ হত্যার কোনো বিচার করবেন বা কোনো হত্যাকাণ্ডের কোনো বিচার করবেন না বলে উনি প্রজ্ঞাপন জারি করেছেন। আমরা প্রজ্ঞাপনটি দেখেছি এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, সক্রিয় ছিলাম। কিন্তু 8ই অগস্ট পর্যন্ত কেন? কারণ 8ই অগস্ট পর্যন্ত উনি বলতে চাচ্ছেন এটা যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, কত না কিছু। কিন্তু 8ই অগস্ট পার হয়ে গেছে অনেক মাস আগেই, এরপরেও তো তাণ্ডব কমেনি। আমরা দেখেছি দেশের বাইরে থেকে সন্ত্রাসী যারা স্পোক্স পার্সন আছে বা মুখপাত্র আছে, তারা বাংলাদেশের সন্ত্রাস কর্মকাণ্ড উস্কে দিয়েছে। সন্ত্রাস এই জন্যই বলবো যে তারা পলিটিক্যাল পারপাসে ভায়োলেন্স করেছে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার এবং সাধারণ নাগরিকদের উপরে, এবং তারা ওখান থেকে হুমকি, ধামকি, ওয়ার্নিং ইত্যাদি দিয়েই চলেছে। এবং তারা পাবলিককে ব্যবহার করার নামে সন্ত্রাসীদেরকে ব্যবহার করেছে, উগ্রবাদীদেরকে ব্যবহার করেছে, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গ্রুপ তাদেরকে তারা ব্যবহার করেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাসভবন, যা আমাদের স্বাধীনতার প্রতীক, সেখানে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা উড়েছে। সেখানে আমরা দেখেছি যে আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা উড়েছে। আমরা দেখেছি সেখানে জামাত শিবিরের কর্মীরাও সেখানে ছিল এবং বিভিন্ন উগ্রবাদীরা সেখানে ছিল। তাহলে এটা স্পষ্টত সন্ত্রাস। এবং সেখানে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা গিয়েছিলেন, আইন প্রয়োগকারী সংস্থারা সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা নিষ্ক্রিয় ছিলেন। আমাদের এই যে উপদেষ্টা আছে, যিনি কিনা আমাদের হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন, উনি ওনার বিফলতা নিয়ে কোনো কথা বলেননি। আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার পতনের পরে অনেক আওয়ামী লীগ কর্মীদেরকে লাগাতার গ্রেপ্তার করা হয়েছে এবং সবাইকে দেখা গেছে যে মার্ডার কেস দেওয়া হয়েছে বা হত্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার চলমান আছে। অনেক আওয়ামী লীগ নেতা কর্মী যারা আসলে আমরা নিশ্চিত যে তারা কোনো অন্যায় করেননি, তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম মামলা ধামলা হয়েছে। তাহলে ওনারা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরতে পারেন, কিন্তু 32 নম্বর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইনফ্রাস্ট্রাকচারে এই যে উগ্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ চালাচ্ছে, তাদের কাউকে উনি ধরলেন না বা ওনার সরকার ধরলেন না ডক্টর ইউনূস। এতে কি প্রমাণিত হয়? ওনারা পারেন না? না না পারেন, ওনারা পারেন, ওনারা গ্রেপ্তার করতে পারেন। আমি বিশ্বাস করি না মুহূর্তের জন্য বাংলাদেশের সেনাবাহিনী যা তাদের সঙ্গে এখন যুক্ত আছে, অর্থাৎ ওয়াকারের সেনাবাহিনী ডক্টর ইউনূসের সাথে মিলে দেশ শাসন করছে। এবং ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসেন তখন ওয়াকার বলেছিলেন যে আপনারা আমার উপর আস্থা রাখুন, কিন্তু আস্থা রেখে আমাদের 12টা বেজেছে, দেশের উগ্রতা শুধু বেড়েই চলেছে। তাহলে দায় দায়িত্ব কার? এটাকে কোনো অবস্থাতেই বলা যাবে না যে এটা এই অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থান চলছে। নো, এটা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগকে লাগাতার ভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হবে। আমরা দেখেছি যে নাহিদ বলল গতকাল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আইনত নিষিদ্ধ করা হবে, আইন প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। আইন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে নিষিদ্ধ হবে? যেই দলের প্রিন্সিপালের উপর নির্ভর করে, যেই দলের কনস্টিটিউশনের উপর নির্ভর করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, এবং যেই দল আমাদের বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছিল, সেই দল যদি ফ্যাসিস্ট দল হয় এবং সেই দলের প্রিন্সিপালস যদি হয়ে থাকে
সন্ত্রাসী কর্মকাণ্ড, তাহলে আমাদের বাংলাদেশ কি সন্ত্রাসীরা শাসন করে স্বাধীন করেছে? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি তাহলে সন্ত্রাসী ছিল? এটা আমাদের জন্য বিরাট অপমান। তাই আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে কোনোভাবেই আইনত ব্যান করা যাবে না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য, নেতাদের কর্মকাণ্ডের জন্য নো। আওয়ামী লীগ কোটি কোটি লোকের সমর্থন করে আওয়ামী লীগকে, লক্ষ লক্ষ কর্মী আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের 1000-10,000 কর্মীর বিফলতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। যদি এমন কোনো আইন থেকে থাকে যে আইনের মাধ্যমে সন্ত্রাসের সংজ্ঞায় কিছুটা ঘাটতি আছে বা সন্ত্রাসী সংজ্ঞাটা ফল্টি, হয়তো বা আওয়ামী লীগ সরকার সন্ত্রাসের আইনের ব্যাপারে যথেষ্ট সফলতা দেখাতে পারেনি, সেই ক্ষেত্রে বর্তমান সরকারকে আমরা এনেছি কেন? বর্তমান সরকারকে এনেছি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, দেশের শান্তি আনার জন্য, ট্রানজিশন পিরিয়ড আনার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এর বাইরে কিছু নয়। ওনারা সংবিধান সংস্কার করতে পারেন, কিন্তু প্রয়োজনে সন্ত্রাস আইনকে ওনারা সংশোধন করতে পারেন না। আওয়ামী লীগকে কি ওনারা সত্যি কথা যারা অন্যায় করছে তাদের বিচার করবেন, কিন্তু এর নামে আওয়ামী লীগের কর্মীদের কারণে আওয়ামী লীগ ব্যান করে দেওয়া, এটা কি তাহলে পথভ্রষ্ট মুসলিমদের কারণে ইসলাম ধর্মকে কোনো দেশ নিষিদ্ধ করা? সেটা কি সম্ভব? সেটা কি ঠিক হবে? মোটেই না। তাই যারা কর্মী তাদের গুটি কয়েকের বিফলতার জন্য আওয়ামী লীগের দলকে কোনো মতে নিষিদ্ধ করা যাবে না। এটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। তাহলে মেনে নিতেই হচ্ছে বা আপনাদের যুক্তিতে গ্রহণ করতেই হচ্ছে যে এই সরকার এই সন্ত্রাসকে উস্কে দিয়েছে এবং তাদের এখানে সমর্থন আছে, নিশ্চিতভাবে সমর্থন আছে। তারা অপারগ নয়, তারা আনউইলিং। এই আনউইলিং এ প্রমাণিত হয় যে ওনারা আমাদের স্বাধীনতা বিরোধী এবং ওনারা সন্ত্রাসের মদতদাতা এবং এটা স্টেট স্পন্সর্ড টেররিজম। শুনতে পাচ্ছি যে পিনাকির ইলিয়াসের মতো সন্ত্রাসীরা তারা বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে যদি এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আবার প্রমাণিত হবে যে এই সরকার তাদের উস্কানিতে বা কাজ করেছে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমরা দেখেছি যে এই যে বৈষম্যমূলক ছাত্রদের নামে উগ্র যে একটা ছাত্র গোষ্ঠী, তাদেরকে বারবার জনতা বলে বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হচ্ছে এবং ডক্টর ইউনূস নিজেও বলেছেন উনি তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। তাহলে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা কর্মীরা বাংলাদেশের সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বাইরে থেকে উস্কানি পাচ্ছে এবং সন্ত্রাসের মুখপাত্রদের দ্বারা তারা গাইডেড হচ্ছে এবং সরকার সেই ব্যাপারে কোন রকম স্টেপ নিচ্ছে না, কোন রকম মন্তব্য দিচ্ছে না, দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না, তাহলে ধরে নিতেই হবে এই সরকার এই সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত সরকার এবং এই সরকার স্টেট স্পন্সর্ড টেররিজম চালিয়ে দিচ্ছে। এই সরকার অধীনে কোনো মতে তারা নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে থাকেন যে উনি সন্ত্রাসকে সমর্থন করেন না, তাহলে উনি পদত্যাগ করতে পারতেন। উনি কেন পদত্যাগ করছেন না? পদত্যাগ না করা মানেই হচ্ছে উনি এই সরকারের অংশ এবং উনি কোনো মতে এই ব্যাপারে উনি ক্যানট ওয়াশ হিজ হ্যান্ডস। আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এছাড়া কয়েকটি মন্ত্রণালয় ওনার দায়িত্বে আছে। তাহলে ধরে নিতেই হয় আসিফ নজরুলই মূল এই সন্ত্রাসের উদ্যোক্তা এবং উনিকে লেজিটিমাইজ করছেন। কোনো মতেই কোনো ক্রাইমের জন্য কারো বাড়িঘর ভাঙা যায় না, জানমাল বিপদে ফেলানো যায় না। আমরা দেখেছি যে এই সকল উস্কানির কারণে আমরা দেখেছি তাতে ডাইরেকশনের মধ্যে কাজ হয় এবং সেখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি ধ্বংস করা হচ্ছে, অনেক জানমালের ক্ষতি হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেক ধর্ষিতা হয়েছেন, অনেক নারী, অনেকে আহত হয়েছেন, অনেকে হারিয়ে গেছেন, গুম হয়ে গেছেন। এই সবগুলো সন্ত্রাস এবং বর্তমান সরকার এই স্টেট স্পন্সর্ড টেররিজম চালিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন মনে না করেন যে ওনাকে বাংলাদেশের মানুষ এর জন্য ক্ষমা করবে। নির্বাচিত সরকার ভবিষ্যতে যখন আসবে, নির্বাচিত সরকার যেন এই বর্তমান সরকারকে অলরেডি যে সকল কুকর্ম করেছে তার জন্য বিচার করে। নাহিদের ভয় কোথায়? নাহিদ ইসলাম এবং ওরা যে দল করছে তাদের ভয়টি কোথায়? ওরা আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিতে চায় না, বুঝলাম, তাদের ইচ্ছা নাই, বুঝলাম, কিন্তু জনগণ তো সেটার সিদ্ধান্ত নেবে, ওরা তো না। ওরা তো নির্বাচিত সরকারও না, নির্বাচিত সরকার হলেও তারা আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করতে পারে না। তাহলে ভয়টি কোথায়? ভয়টি এটাই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েই চলেছে, এর জন্য ব্যাপারটি কি সেখানে? আমাদের স্বাধীনতায় আঘাতপ্রাপ্ত হলে আওয়ামী লীগের জনপ্রিয়তা তো বাড়বেই, যেখানে বিএনপি স্বাধীনতা ডিফেন্ড করার জন্য আমরা ততটা অ্যাক্টিভ দেখছি না। তাহলে বিএনপি যদি অ্যাক্টিভ না হয়, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি সোচ্চার না হয়, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়বেই। তাহলে নির্বাচন দিলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেই ভয় নাহিদরা পায়? ব্যাপারটাকে আসলে সেইখানে। যদি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ তো তারাই শাসন করবে আবার, সেক্ষেত্রে তো আর পাতানো নির্বাচনের কথা বলা যাবে না। আওয়ামী লীগকে বলা হয় ফ্যাসিস্ট এবং সেখানে প্রায়ই হিটলারের শাসনের সাথে তুলনা করা হয়, কিন্তু হিটলারের শাসনের সাথে বা হিটলার নাজি পার্টির সাথে আওয়ামী লীগের কোথায় মিল আমি তো বুঝলাম না, আমি তো কোনো যুক্তিও পেলাম না। তারা সাম্রাজ্যবাদী বিশ্বাস করে, আওয়ামী লীগকে সাম্রাজ্যবাদী বিশ্বাস করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বলেছিলেন তোমরা তোমাদের ব্যারাকে ফিরে যাও, পশ্চিম পাকিস্তানিদের বলেছিলেন তোমরা আমাদের সাথে ভাই ভাইয়ের থাকতে পারো কিন্তু আমাদের বুকে গুলি চালিও না। আমরা বাঙালিরা বারবার নির্বাচিত হয়ে আমরা আমাদের
ক্ষমতায় বসতে পারিনি, আমাদের দেশ আমরা চালাতে পারিনি। আমরা তো বলিনি যে আমরা পাকিস্তানের উপর খরচ চালাবো, আমরা তো বলিনি যে আমরা এই বাঙালিরা আমরা বিশ্ব শাসনের জন্য অস্থির হয়ে গেছি। তাহলে আওয়ামী লীগকে সেই নাজি ফাসিস্টের বাহিনীর সাথে তুলনা করা হচ্ছে রাজনৈতিক সংজ্ঞার সাথে সবচেয়ে বড় বেইমানি। আসলে নাহিদরা চাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা বিরোধী দল হবে এবং তাদেরকে খালি মাঠে গোল দেবে। বিএনপি বিফলতা তো হবেই, সব পার্টি বিফল হয় কোনো না কোনো পর্যায়ে, বা জনপ্রিয়তা কমে, তখন তারা ক্ষমতা এসে যাবে। এবং এই সকল ইসলামিক দল, ইসলামিক মৌলবাদী দল যদি ক্ষমতায় আসে তারা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলবে, তারা খেলাফতি শাসন কায়েম করবে, তারা গণতন্ত্রের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করবে। এবং বাংলাদেশের সকল সাংস্কৃতিক যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরিচয়, সবগুলোকে তারা ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে উপড়ে ফেলবে। সেটা তো হতে দেয়া যায় না। অতএব আমরা বাংলাদেশ পিছিয়ে যাব না, আমরা বাংলাদেশ এমন একটি দেশ ভবিষ্যতে হব যে যারা যে অন্যায় করবে তার জন্য বিচার করব, এবং সেই বিচারের যদি আমরা আয়োজন করি এবং করবো আমরা একদিন, সেদিন অবশ্যই বর্তমান সরকারের বিচার হবে। বর্তমান সরকার একটি ফ্যাসিস্ট সরকার, আসলে তারাই ফ্যাসিস্ট বেশি চিৎকার করে, আসলে বর্তমান সরকার একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে এবং তারা স্টেট স্পন্সর টেররিজম চালিয়ে যাচ্ছে। তারা স্বীকার করে না, তো তারা চালিয়ে যাচ্ছে। তারা দেখবেন যে তারা এই দেশের বাইরে থেকে যে সকল সন্ত্রাসীরা উস্কে দিচ্ছে তাদের সঙ্গে তাদের সংস্পৃষ্টতা তারা স্বীকার করবে না। মাঝে মাঝে তাদের মধ্যে বৈরিতা তারা দেখাবে, এগুলো সব ড্রামা, তাদের মধ্যে কোনো বৈরিতা নেই। দেখবেন রাজাকারের বাচ্চারা, তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা, এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যে ভার্সন, যেটা এই টোটাল ভার্সনটা হলো এন্টি বাংলাদেশ যারা, এন্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির মুক্তিযুদ্ধ হলো 1000 বছরের শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ গৌরব। এইটা যে কি বলবো, আমি আর বেশি বললাম না, যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে। শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে। রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে। ভারত করে দিতে, তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এই জিনিসগুলো, এইগুলো আমি উত্তর দিতে খুব তিক্ত লাগে, খুব খারাপ লাগে। কারণ রাজাকারের বাচ্চারা, তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা, এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। এরা হাসিনার বিরুদ্ধে কথা বলো, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। 15 বছরের হাসিনার শাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে ভাসা উঠে সেই চেহারাগুলো। আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলো ভাসা উঠে। কেরানীগঞ্জে একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, সব পুড়িয়ে ফেলছিল জিঞ্জিরা কেরানীগঞ্জে পাক বাহিনী, একটা বাড়ি ঘর ছিল না। কই কার সঙ্গে কি তুলনা? সেই মুক্তিযুদ্ধ নদী সাতটায় রাইফেলটা নিয়ে পার হয়েছে, শত শত মুক্তিযোদ্ধা পাক বাহিনী গুলি করতেছে, বাংকারে ট্রোলিং করে যাইতেছে, কর্নেল তাহেরের পা গেছে গা কামালপুর সেক্টরে, শত শত মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যাইতেছে, তারপরে পাক বাহিনী পালাইছে। এত সোজা কি কয় এইসব কথা? হ্যাঁ বাঙালি, কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না। এই দেশের ভাত খান, এই দেশের কাপড় পরেন, এই দেশের আপনার সন্তানের জীবন চলে, মুক্তিযুদ্ধটা ভুলে যাবেন। আমার এলাকাতে আমি চ্যালেঞ্জ করলাম, আবারও বলছি আমি চ্যালেঞ্জ করলাম, আমার ইটনা থানায় একটা গ্রাম 36 গ্রামের 400 মানুষ একসাথে নৌকা দিয়ে যাইতেছিল ইন্ডিয়া। ইটনা থানার সামনে দিয়ে আসার পরে সমস্ত স্পিডবোট দিয়া রাজাকার আর পাক বাহিনী দৌড়া 400 লোককেই মারছে, এবং 400 লোককেই 3 ঘন্টার মধ্যে গুলি করে পানিতে ফেলাই দিছে বর্ষাকালে, শ্রাবণ মাসে। 400 লোক, একটা গ্রামের একটা লোক জীবিত ছিল না। মুক্তিযুদ্ধ, কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসি হাসি কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।